এর মধ্যে এইটুকুই তো পরিবারের সদয় মিলে শুরু বড় ধর্মীয় উৎসব এই ব্যাপারটা দেখা যাবে যে আর মনত। দেখুন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন আমাদেরকে আবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হয়, এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রথম ব্যর্থতা। দ্বিতীয়ত, যখন মানুষ আবার রাজপথে নামলো তাদের জায়গা থেকে এবং নামার পরে মানুষ রাজপথে দিনের পর দিন আন্দোলন করলো এবং যমুনা ঘেরাওয়ের পর্যায়ে পর্যন্ত গেল, তখন তারা এই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে ধাপ সেই ধাপে গেল। তিনি যদি এখন বিভিন্ন কারণে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মানুষের এত ত্যাগ তিতিক্ষা সব কিছু ভুলে গিয়ে, বাংলাদেশের মানুষের এত রক্ত বিসর্জন সব কিছু প্রাণ বিসর্জন ভুলে গিয়ে নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য তিনি সুশীল সাজতে শুরু করেন এবং সব এই অভ্যুত্থানের মতো এত বড় একটা বড় ঘটনা ভুলে গিয়ে তিনি যদি এই স্টেটমেন্ট আসলে দিয়ে থাকেন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে আওয়ামী লীগ আবার কার্যক্রম আবার সচল করা হতে পারে, তাহলে আমরা শুধু একটা কথাই বলি, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দিবে না। এত বড় একটা দেশ, এত মানুষের আকাঙ্ক্ষা অভ্যুত্থান সব কিছুকে স্যাক্রিফাইস করে আমার আন্তর্জাতিক মহলে নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে, এইরকম মানুষকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে ওই জায়গায় তাকে ওই চোখে দেখে ওখানে বসানো হয় নাই। আমরা তাকে স্পষ্ট করে বলবো, তাকে এবং যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন, বাংলাদেশের মানুষ ওই একটা প্রশ্নে আপোষহীন, খুনি শেখ হাসিনা। বাংলাদেশের দেয়ালে দেয়ালে এই লেখাটা লেখা হয়ে গিয়েছে, রক্ত দিয়ে লেখা হয়েছে। তো যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধাভোগী তারা তাদের জায়গা থেকে এটা ভুলে যেতে পারে, কিন্তু ওই যে দেয়ালে লেখা আছে যে যেই মা তার পোলার লাশ নিজের হাতে ছুঁইছে, ওই মা কিন্তু এটা ভুলতে পারবে না। তো ওই মা যতদিন না ভুলবে, আমরা যারা এই অভ্যুত্থানে রাজপথে লড়াই করেছিলাম, আমরা যারা ছিলাম রাজপথে, আমরা এটা ভুলবো না, ভুলতে দিবও না। আমরা স্পষ্ট করে বলি, এই বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি চলবে না। এই বাংলাদেশে স্পষ্টভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং আওয়ামী লীগ দল হিসেবে আইনগত প্রক্রিয়ায় নিষিদ্ধ হবে এবং এটা করতে হবে, এটা ছাড়া আর অন্য কোনো অপশন নাই। এটা রাজনৈতিক দলের এটা ব্যক্তিগত চয়েস, আমরা কাউকে বলবো না যে আমাদের সাথে যুক্ত হয়ে যান। এটা একটা বোঝাপড়ার বিষয়, পজিটিভভাবে চিন্তা ভাবনার বিষয়। বাংলাদেশে গণ অধিকার পরিষদ তাদের খুব স্বাভাবিকভাবেই আমাদের আগেই তারা রাজনৈতিক দল হিসেবে সামনে এসেছে এবং তারা তাদের রাজনীতিটা করছে। খুব স্বাভাবিকভাবেই প্রত্যেক রাজনৈতিক দল তাদের জায়গা থেকে হয়তো ভালো করার চেষ্টা করে, কিন্তু অনেকেরই অনেক সীমাবদ্ধতা আছে, অনেক ধরনের তাদেরকে নিয়ে যেমন প্রোপাগান্ডাও আছে, আবার এমন অনেক সত্যতা আছে যেগুলোর দায় কেউ আসলে নিতে চাইবে না, যেগুলো অনাকাঙ্ক্ষিত, যেটি হওয়া উচিত হয় না। সো আমরা একটা জিনিস মনে করি কি, আমাদের মানসিকতার প্রদর্শনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কারোর সাথে যখন যেতে চাইবো তখন মিষ্টি কথা বলবো, যখন যেতে চাইবো না তখন তাকে নিয়ে কটূক্তি করবো। এটা হচ্ছে আমাদের মানসিকতার পরিচয়। এটা না করে বরং আমরা একসাথে লড়াই করি, একসাথে থাকি কিংবা আলাদা পথে চলি, আমাদের পরস্পর প্রতি যেন এই সম্মানটা থাকে। আমরা মনে করি গণ অধিকার পরিষদেরও তাদের জায়গা থেকে তারা একটা লড়াই চালিয়ে এসেছে অভ্যুত্থানের সময় এবং তার পূর্ববর্তী সময়ে, এবং আমরা এটা মনে করি যে তাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমরা সেটা রাজনৈতিকভাবে তাদের যৌক্তিক সমালোচনা করব, কিন্তু তাদের সাথে জোট না হলে আমরা তাদেরকে নিয়ে এরকম আঘাত করে কথা বলবো উদ্দেশ্যপ্রণোদিতভাবে, এই কাজ আমরা আমাদের জায়গা থেকে করতে চাই না। এই প্রথম আপনাদের একটা প্রশ্ন শুনে খুব ভালো লাগলো, কারণ আপনারা আমাদের যে সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম, এটার সাথে প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন। পঞ্চগড় জেলা খুব স্বাভাবিকভাবে অন্যান্য বাংলাদেশের জেলার চেয়ে তুলনামূলক ধর্মীয় সম্প্রীতি অনেক ভালো এখানে, এবং এখানে মিলেমিশেই কিন্তু সবাই আস্তে আস্তে বেড়ে ওঠে। আমাদের আপনি বিভিন্ন উপজেলায় দেখবেন যে 30%, 35%, 40% পর্যন্ত সনাতন ধর্মাবলম্বী আছে, যেহেতু এটা সীমান্তবর্তী একটা জেলা। তো সেই জায়গা থেকে আমরা একসাথেই কিন্তু এখানের এই কালচারটুকু আছে যে একসাথে তারা বেড়ে উঠেছে, একই হোটেলে সকালে গিয়ে নাস্তা খায়, চা খায়, দেখা করে, মাঠে একসাথে খেলে, ওই আপনি দেখবেন যে খেতে গিয়ে একসাথে কাজ করে, আবার একসাথে আমাদের মা চাচিরা বিভিন্ন ধর্মাবলম্বী যারা পাশাপাশি বসবাস করে ঘরে, তারা একসাথে গল্প করে, বেড়ে ওঠে। এবং আপনি দেখবেন যে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানগুলোতেও, ধরেন মুসলমান ধর্মাবলম্বী একজনের একটা পারিবারিক অনুষ্ঠান হচ্ছে, সনাতন ধর্মাবলম্বী ভাইদেরকে তারা দাওয়াত করে এবং তাদের জন্য আলাদা ব্যবস্থা করে, আবার বিপরীতটাও ঘটে। তো এই সম্প্রীতিটা বজায় থাকা গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে
এটা যদি না থাকে এবং এখানে যদি কোনো বিভাজন বা দূরত্ব তৈরি হয়, এটার সুযোগ নেবে। সুযোগ নেয়ার জন্য যেমন আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল বসে আছে, সুযোগ নেওয়ার জন্য ভারতীয় অনেক প্রোপাগান্ডা মিডিয়া বসে আছে, সুযোগ নেওয়ার জন্য দেশের এবং দেশের বাইরের অনেক এজেন্সি বসে আছে। তো আমরা এই সুযোগটা দিতে চাই না। আমরা একসাথে যার যেটুকু যৌক্তিক চাওয়া পাওয়া এবং অধিকার, সেটুকুর লড়াইটা আমরা একসাথে করতে চাই। আমরা মনে করি আমরা যদি মিলেমিশে এই বসবাসটা করতে পারি, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই বিভাজনটা না থাকে, তাহলে দিন শেষে আমাদের দেশ হিসেবে বা জাতীয় অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এবং আমরা মনে করি আমরা ওই জায়গাটাতে অন্তত পঞ্চগড়ের মানুষজন অনেক বেশি এগিয়ে থাকবে। আমরা তো শুরু থেকে একটা কথা বলেছি যে শাপলা প্রতীক পেতে আমাদের কোনো আইনগত বাধা ছিল না বলেই আমরা শাপলা প্রতীকটা চেয়েছি। আমরা তো সকল বিষয় আগে যাচাই করেছি। এখন আমাদের যেটা মনে হচ্ছে যে নির্বাচন কমিশন কোনো একটা কিছুর ভয়ে কিংবা চাপে তারা এই স্বেচ্ছাচারিতা এবং বৈষম্যমূলক আচরণটা করছে, যে তারা আমাদেরকে শাপলা প্রতীকটা দিবে না। আমরা জানি না আসলে যে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে এখন নিবন্ধন পাওয়ার সকল যোগ্যতা অর্জন করেছি এবং এটা পেতে আমাদের কোনো বাধা নেই। এরপরে আমরা আমাদের যাত্রা শুরু করেছি, 1 বছরও কিন্তু হয়নি। তাতেই আমাদের মার্কা নিয়ে একটা বড় গোষ্ঠীর বিশাল বড় মাথা ব্যথা, মানে তারা মার্কার যে একটা ভার, এই চাপটাই তারা নিতে পারছে না। কিন্তু আমরা স্পষ্ট করে বলি যে আমাদের যদি এখানে কোনো আইনগত বাধা থাকতো তাহলে আমরা কথা বলতাম না। কিন্তু এরকম একটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বাধীন প্রতিষ্ঠান যদি এরকম স্বেচ্ছাচারিতা আচরণ করে, আমরা একদম দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের দ্বারা এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা যদি এটা বহাল রাখে, আমরা আগামীতে এই নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনে যেতে অবশ্যই এনসিপি তাদের জায়গা থেকে অনাস্থা প্রকাশ করবে।